আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সিরিয়ার সদ্য দখল করা এলাকা থেকে সরছে না ইসরায়েল। আরও জানিয়ে দেব বস্তুচ্যুত উত্তর গাজার বাসিন্দাদের দুঃসংবাদ দিল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সৈন্যরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। বাড়ির সীমানায় এসে দাদাগিরি একদমই চলবে না, সে কথায় যেন বুঝিয়ে দিচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আশকারার মদদে সিরিয়ার বিদ্রোহীদের কাছে মসনদ হারান বাশার আল আসাদ। এবার তুর্কিদের নজর পড়েছে সিরিয়ার মার্কিন মিত্রদের উপর। ওয়াশিংটনের কর্মকর্তাদের বিশ্বাস, যে কোনো সময় সিরিয়ায় থাকা তাদের মিত্ররা হামলার শিকার হবে, আর এই হামলা হবে এরদোয়ানের নির্দেশে। সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী কোবানিতে সেনা জড়ো করেছে তুরস্ক। সিরিয়ায় কুদিস সংখ্যাগরিষ্ঠ এই শহর এর আগেও তুরস্কের টার্গেট হয়েছিল। এখন এই শহরের কাছে তুরস্ক সেনা মোতায়েন করায় সংঘাতের ব্যাপারে শঙ্কা করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুদিস বাহিনীর উপর বড় ধরনের সামরিক অভিযানে প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও তার মিত্র মিলিশিয়ারা। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে 2019 সালে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হামলা চালিয়েছিল তুরস্ক। মার্কিন কর্মকর্তারা বলেছেন এবার একই পরিমাণ সৈন্য মোতায়েনের ঘটনা দেখা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালকে একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ার সীমান্তের ভেতরে যে কোনো সময় অভিযান শুরু করতে পারে তুরস্ক। এমন অভিযান শুরু হলে এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়বে বলে মনে করেন কর্মকর্তারা। ওই প্রতিবেদনে তুরস্কের উদিপরা কমান্ডার, আর্টিলারি ইউনিট এবং মেট্রো মিলিশিয়াদের সীমান্তবর্তী এলাকার কোনো কৌশলগত অবস্থানে মোতায়েন করা হয়েছে, তার বিস্তারিত রয়েছে। তুরস্কের সম্ভাব্য হামলা হলে বাঁচতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছে সিরিয়ার কুদিস বেসামরিক প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা ইলহাম আহমেদ। তিনি চিঠি লিখে ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র যেন এরদোয়ানকে এই অভিযানের পরিকল্পনা থেকে সরে আসতে চাপ দেয়। চিঠিতে বলা হয়, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগেই সিরিয়ার কুদিস অঞ্চল দখল করতে চায় তুরস্ক। এতে করে নতুন প্রশাসন দায়িত্ব নিয়েই ওই অঞ্চলের উপর আশকারের কর্তৃত্ব মেনে নিতে বাধ্য হবে। তুর্কি অভিযানের পরিণতি ভয়াবহ হবে বলেও দাবি করে ইলহাম। 2 লাখের বেশি কুদি বেসামরিক নাগরিককে ঘরছাড়া হতে পারে বলেও উল্লেখ করা হয় ওই চিঠিতে। কুদি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের বা এসডিএফ-কে মদত দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু কোবানিতে পূর্ব ও পশ্চিম দিক থেকে তাদের ঘিরে ধরেছে তুর্কি বাহিনী। এমন পরিস্থিতিতে এসডিএফ-এর একজন মুখপাত্র জানান, গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় একটি যুদ্ধবিরতির চেষ্টা চালানো হয়েছিল, তবে কোনো ধরনের চুক্তি ছাড়াই সেই যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যায়। সিরিয়ার সদ্য দখল করা এলাকা থেকেও সরছে না ইসরায়েল। ইসরায়েলি সৈন্যরা দীর্ঘদিনের জন্য সিরিয়ার ভেতরে মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার মাউন্ট হারমনের শীর্ষে নিরাপত্তা কর্মকর্তাদের সাথে পরিস্থিতি পর্যালোচনা করে তিনি এই মন্তব্য করেন। এই প্রথমবারের মতো ইসরায়েলের কোনো ক্ষমতাসীন নেতা সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করলেন। এ সময় তার সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতুস, আইডিএফ প্রধান লে জেনারেল হার্জে হালেবি শিনবেদ, প্রধান রনেনবাদ নর্দার্ন কমান্ডার প্রধান মেজর জেনারেল ইউরি গার্ডিন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে পালিয়ে যাওয়ার পর জাতিসংঘ তদারকিতে থাকা বাফার জোনে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। 1974 সালের চুক্তির অনুযায়ী স্থানটি বাফার জোন হিসেবে পরিচিত ছিল। ইসরায়েল ওই সময় বলেছিল তারা বেশি দিন ওই এলাকায় থাকবে না। মাউন্ট হারমন থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক দেখা যায়। ওই পর্বতের চূড়ায় দাঁড়িয়েই নেতানিয়াহু ঘোষণা করেন ইসরায়েলের নিরাপত্তা দেবে, এমন আরেকটি ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরায়েল এখানে অবস্থান করবে। তিনি বলেন, 53 বছর আগে আমরা সৈন্যদের নিয়ে আমি শায়রেত মাতকলে টহলে ছিলাম। তিনি বলেন, এই স্থানটির পরিবর্তন হয়নি, এই জায়গায় রয়ে গেছে। তবে ইসরায়েলের নিরাপত্তার গুরুত্ব বুঝে গত কয়েক বছরে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তার সর্বোত্তম নিশ্চয়তা দেবে এমন ব্যবস্থা ইসরায়েল করবে। সূত্র টাইমস অফ ইসরায়েল। বস্তুচ্যুত উত্তর গাজার বাসিন্দাদের দুঃসংবাদ দিল ইসরায়েল। গাজা যুদ্ধবিরতির আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই ফিলিস্তিনিদের দুঃসংবাদ দিল ইসরায়েল। দেশটি জানিয়েছে ফিলিস্তিনি বস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে দেওয়া হবে না। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার বস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যেতে বাধা দেওয়ার পরিকল্পনা করছে। দেশটির সংবাদ মাধ্যম এহদিয়ত আহরণ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার 70,000
হাজার বাসিন্দার মধ্যে প্রায় 65,000 বাসিন্দাকে বস্তুচ্যুত করেছে। বর্তমানে এসব বস্তুচ্যুত ফিলিস্তিনি স্কুল এবং ক্লিনিকের মতো বড় বড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। প্রতিবেদনে জানতে চাওয়া হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী কি হাজার হাজার ফিলিস্তিনিকে জাবালিয়া এবং এর আশেপাশের শহরগুলোতে তাদের বাড়িতে ফিরতে দেবে কিনা, নাকি জাবালিয়া এবং আশপাশের শহরে নিজেদের বাড়িঘরে ফিরতে বাধা দেবে। যদিও ইসরায়েলি বাহিনীর হামলার কারণে এসব বাড়িঘরের বেশিরভাগ ধ্বংস হয়ে পড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ধারণা এখনও উত্তরাঞ্চল শহর জাবালিয়া, বেত লাহিয়া এবং বেত হানুনে প্রায় 100 জনের মতো যোদ্ধা রয়েছেন। ইসরায়েলি এ সংবাদ মাধ্যম জানিয়েছে, গত বছর তেল আবিব 1 মিলিয়ন ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় ফিরে যেতে বাধা দিয়েছিল। রাজনৈতিক নেতৃত্বে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তর তৃতীয়াংশকে বিধ্বস্ত ও পরিত্যক্ত এলাকা ঘোষণা করবে। ইহুদুত আহরণ জানিয়েছে, সেনাবাহিনীর এই অভিযানের লক্ষ্য হল গাজার বাসিন্দাদের জাবালিয়া, বেত হানুন ও বেত লাহিয়াতে তাদের বাড়িতে ফিরে যেতে বাধা দেওয়া। একইভাবে তারা ইসরায়েলি বসতি স্থাপনা করে নেটিভ হাশারা, সেদরাত, মেফালসিম এবং এরেজ নিজেদের দখলে নিয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমে হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের একটি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী গাজায় 1,37,297টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এছাড়া 1/10 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমি প্রয়োজন পড়বে। গাজা ভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই, সেখানে ইসরায়েলি হামলা চালায়। তিনি আরো বলেন, প্রকৃত অর্থেই এই অঞ্চলে ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করছে উত্তর কোরীয় সেনারা। পেন্টাগন তাদের সর্বশেষ পর্যালোচনায় জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ বাহিনীর সাথে উত্তর কোরিয়ার সৈন্যরাও লড়াই করেছে এবং নিহত হচ্ছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার সৈন্যরা রুশ বাহিনীর সাথে থেকে কুরস্কে যুদ্ধ করছে। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে তারা যুদ্ধে নিহত এবং আহত হচ্ছে। যুদ্ধে রাশিয়ার কুরস্কেই কেবল উত্তর কোরিয়ার সৈন্যরা আপাতত সীমাবদ্ধ রয়েছে বলেও আমরা জেনেছি। তবে উত্তর কোরিয়ায় কি পরিমাণ সৈন্য হতাহতের শিকার সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। ভিডিওয়ে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাসের সাথে যোগাযোগ করলেও তারা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এখনও সাড়া দেয়নি। ক্রেমলিনের একজন মুখপাত্রের মাধ্যমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে কোনো উত্তর আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা বলেন, উত্তর কোরিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে প্রশিক্ষণের জন্য তাদের প্রায় 12,000 সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার বাহিনী গত সপ্তাহে কেবল রাশিয়ার সাথে যুদ্ধ অভিযানে যোগ দিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, কুরস্ক অঞ্চলের কয়েকটি গ্রামে লড়াইয়ে উত্তর কোরিয়ার অন্তত 30 সৈন্য নিহত বা আহত হয়। এর কয়েক ঘন্টা পর তাদের আশ্রয় গ্রহণের সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়ার উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য ব্যবহার করেছে। তিনি উত্তর কোরিয়ার ক্ষয়ক্ষতির উল্লেখযোগ্য বলে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, মস্কো উত্তর কোরিয়ার সৈন্যদের হতাহতের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।